গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সপ্তাহের প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে আজ হচ্ছে ফ্রাইডে। আর ফ্রাইডেটা এলেই এত ভালো লাগে, মনটা পুরো খুশি হয়ে যায়। কারণ ওই যে দুদিন ছুটি থাকবে, সকাল সকাল 5:30টায় আর উঠতে হবে না। কিন্তু আজকে সকালে যা যা কাজ আছে সেগুলো তো করতেই হবে। আর আজকে খুব ভালো রোদ দিয়েছে। এর পরের সপ্তাহ থেকেই দেখছিলাম প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে মাইনাসে চলে যাচ্ছে। এখনও মাঝে মাঝে যাচ্ছে মাইনাসে, কিন্তু সেটা স্টেবল হচ্ছে না, আবার বেড়ে কখনো 11-12 হয়ে যাচ্ছে, মানে পজিটিভ সেন্টিগ্রেডে 11-12। তো এইরকমই এখন ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু এবার কনস্ট্যান্টলি মনে হচ্ছে ঠান্ডাটা থাকবে আর এক সপ্তাহ পর থেকে। তাই বাগানের যা যা কাজ আছে এই সপ্তাহের মধ্যে সব করে নিতে হবে। এই সপ্তাহে কেন, মনে হচ্ছে আজকের মধ্যেই সব করে নিতে হবে। কারণ এক এক দিন রোদ উঠছে না, এক এক দিন প্রচণ্ড উইন্ড, ঠান্ডা এসব থাকে, সেই কারণে করে উঠতে পারি না। ভাবলাম আজকের খুব ভালো ওয়েদার, চটপট কিচেনের যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে সোজা চলে যাব বাগানে। তবে তার আগে ভাবলাম রান্নাবান্নার জোগাড়টাও করে যাব। আজকে অত কিছু রান্নার রাখবো না, যেহেতু আজকে ফ্রাইডে। আজকে আমাদের একটু বাইরে যাওয়াও আছে, বিকেলে খাওয়া দাওয়াও হবে সেখানে। সেই জন্য দুপুরবেলার খাওয়া দাওয়াটা হালকা করলেও কোনো অসুবিধা নেই। তাই ভাবলাম একটু ফাঁকিই মেরে দিলাম বলতে পারেন, বাগানের কাজ করব, তাই রান্নাবান্নার অত আর ঝামেলা রাখিনি। অল্প স্বল্প কিছু সেদ্ধ ভাত করে নেব। এখানে কালকে গ্রসারি শপিংয়ে গেছিলো গোলো, সেখান থেকে কিছু জিনিস এনেছে। তার মধ্যে কালো জিরেটা আমার একদম শেষ হয়ে গেছিলো, তাই কালো জিরেটাকে একদম ঢেলে রেখে দিলাম, কারণ কালো জিরে আমার খুব ইউজ হয়। বাগানে কাজ করার পর এসে আর রান্না করতে একদম ইচ্ছে হয় না, তাই ভাবলাম জোগাড়টা অন্তত করে যাই, এসে সেদ্ধটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাই যা যা সবজি দেব সেদ্ধ ভাতের মধ্যে সব এখানে রেডি করে রাখছি। সেদ্ধ ভাত বলতে ওই যে আতপ চালের যে ভাত হয়, একটু গলা গলা যেরকম ভাত হয় সেই রকমই বানাবো। এটা খেতে আমারও খুব ভালো লাগে আর গোলকেরও ভীষণ ভালো লাগে। তাই এখানে সবজিগুলো একটু দিচ্ছি, সবজি দিলে ভালো লাগে। একটু বেগুন, পটল, কুমড়ো আর একটা বরবটি, এগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিই, বেশ ভালো লাগে। ভাতের স্বাদটাও না বেশ চেঞ্জ হয়ে যায় এতগুলো সবজি থাকার জন্য। তার সাথে থাকবে ডিম সেদ্ধ, ঘি আর একটুখানি আলু সেদ্ধ, ব্যাস। গোবিন্দভোগ চালের সাথে একটুখানি ঘি পড়লে আর কি চাই, কিছুই দরকার হয় না, শুধুই একটু নুন দিয়ে খাওয়া হয়ে যায়। তারপরে তো আমি আবার এত সবজি দিচ্ছি। সব জোগাড় করে যাওয়ার কারণ ওই যে বললাম, ফিরে এসে মানে কাজ করে এসে আর একদম করতে ইচ্ছা করে না রান্নার কাজ। আসলে আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি, এটা আপনাদের সাথেও হচ্ছে কি না বলবেন তো, যে এই বাগানের কোনো ভারী কাজ করছি বা কিছুই করছি, এত তারপর গা হাত পায়ে ব্যথা করছে যে কি বলবো। করার সাথে সাথে নয়, যেই সন্ধ্যের দিকটা হয়ে আসে, মানে বিকেলের পর থেকেই দেখেছি গা হাত পা খুব যন্ত্রণা শুরু হয়ে যায়, যেদিনই এরকম বাগানে কাজ করি। এটার উপায় বলবেন তো কিছু আছে কি না, বা কী কারণে হচ্ছে? আমার এটার এখন ভীষণ চিন্তা হয়। আগেও তো আমি এত কাজ করতাম, এত তো হাত পায়ে যন্ত্রণা করতো না, কিন্তু এখন দেখেছি বাগানের কাজ করলে, বিশেষ করে ভারী কোনো কাজ, অল্প স্বল্প ভারী কোনো কাজ করলেও দেখেছি বিকেলের পর থেকে বেশ গা হাত পা যন্ত্রণা করে, পুরো মনে হয় যেন জ্বর চলে আসছে, এতটাই গা হাত পা ব্যথা করে আর ঠান্ডা লাগে। তখন বাধ্য হয়ে একটা পেন কিলার খেতেই হয়, কারণ এত যন্ত্রণা করে গা হাত পা। রাত্রেবেলা এক এক সময় ঘুমও হয় না। মাঝে মাঝে এখন শেকও নিই, মানে হট ব্যাগের শেকও নিই, কিন্তু কাজ তো করতেই হবে বলুন। এখানে যা থাকি যখন, তখন এগুলো তো ছেড়ে দিলে চলবে না, আর কেউ করে দেবারও নেই, নিজেকেই করতে হবে। ফলে যদি এই রকম হতে থাকে তাহলে খুব মুশকিল। তাই রান্নাবান্নাটা করে যাচ্ছি যাতে এসে আর করতে না হয়। চলুন আজকে এই ঘাস গাছগুলোকে কাটবো। প্রতি বছর এগুলোকে মুড়িয়ে ভালো করে কেটে দিতে হয়, তবে পরের বছর সুন্দর এর থেকে আবার নতুন করে এরকম শীষ বেরোবে, আবার সুন্দর সবুজ সবুজ পাতাও বেরোবে। যদি এগুলো রেখে দিই পুরো জঞ্জাল হয়ে যাবে, এই খড়ের মতো হয়ে যায় শুকিয়ে, সেগুলো পরে ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে উড়ে বেড়ায়, ভীষণ মানে নোংরা লাগে দেখতে। তাই এগুলোকে কেটে এইভাবে ফেলে দিতে হয়। আমার সামনের বাড়িরও একজন লাগিয়েছে, আমি ওর কাছ থেকেই দেখে শিখেছি। ও দেখি প্রত্যেক শীত আসার আগে ও গাছগুলোকে এইভাবে, মানে এই ঘাস গাছগুলোকে ভালো করে কেটে দেয়, কেটে একদম মুড়িয়ে দেয়। আবার যখন স্প্রিং আসে কি সুন্দর পাতা, সবুজ সবুজ পাতা বেরিয়ে যায়।
এটা এই নিয়ে 2 বছর হয়ে গেল। প্রথম বছরে এত ঝাঁকড়াভাবে বেরোয়নি, কিন্তু এই বছর দেখছি এত ঝাঁকড়াভাবে বেরিয়েছে, কাটতে আমার দম বেরিয়ে যাচ্ছিল। প্রথম বছর যে লাগিয়েছিলাম সেবারে এতটা বেরোয়নি, তো ওই জন্য এক ইয়েতেই কাটা হয়ে গেছিলো, মানে খুব একটা অসুবিধা হয়নি। আর এবারে দেখুন কত কাটতে হয়েছে ঘাস। যাই হোক, এটা খানিকটা না সেই আমাদের ওখানে যে কুশ হয়, কুশ বা যে কাশফুল হয় সেই রকম টাইপের। আর এত ধার হয় এর পাতাগুলো যে কি বলবো, হাত কেটে যায়। আগের বছর আমি বুঝতে পারিনি, গ্লাভস ছাড়াই আমি কাটতে গেছিলাম। পরে যখন এসেছি দেখছি গোটা হাতে কেটে একদম রক্তারক্তি ব্যাপার। আমি যখন কেটেছে বুঝতে পারিনি, খুব সরুভাবে কেটেছে, তো ওইটা আমি ওই জন্য বুঝতে পারিনি। পরে যখন ঘরে এসেছি দেখছি হাতে পুরো রক্তে ভর্তি, মানে এতটাই ধার পাতাগুলো। তাই এবছর আমি আর সেই রিস্ক নিইনি, একদম সোজা হাতে গ্লাভস পরে চলে এসেছি, সেগুলো পরেই কাজ করছি। আর তাছাড়া এখানে কাজ করলে হাতে গ্লাভস পরে করাটাই বেটার। চলুন, মোট 4টে এরকম ঘাস গাছ ছিল, সেগুলোকে দেখুন সব কেটে দিয়েছি। ওই দিকে দেখুন একদম কেটে পরিষ্কার করে দিয়েছি। আরও যেখানে যেখানে গাছ ছিল সেগুলো থেকেও সব গাছ তুলে, যেমন এই অপরাজিতার বড় টবটা ছিল, এর মধ্যে তো অপরাজিতা ছিল জানেনই, সেটাকেও তুলে দিলাম। আর কিছুটা আছে এখনও, সেটা তুলতে পারছি না, এতটা নিচ অবধি চলে গেছে এর শিকড়গুলো, তাই খুব টাইট লাগছে। মাটিটা একটু শুকোক, তারপরে দেখবো যদি তোলা যায়। আর এখানে দেখুন এই গাছগুলো সাইডে সাইডে ছিল, কেটে দিয়েছি। আর বাকি গাছগুলো তো আগেই দেখিয়েছিলাম। আর এইখানে দেখুন আমাদের যে প্যাটিও ফার্নিচার ছিল, একদিন দুপুরবেলা গোলক এগুলোকেও ভালো করে গুছিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে। তবে এখনও ভালো করে বাঁধা হয়নি। ভালো করে না বাঁধা হলে যখন প্রচণ্ড উইন্ড হয় বা স্নোস্টর্ম হয়, তখন কিন্তু এটা উড়ে চলে যাবার সম্ভাবনা থাকে। তাই আর একটা দড়ি নিয়ে আসতে হবে, তারপরে ভালো করে এটা বাঁধতে হবে। আর এর মধ্যে যে গদিগুলো ছিল সেগুলো আমরা ভেতরে নিয়ে চলে গেছি, শুধুমাত্র এখন ফার্নিচারগুলো আছে। চলুন, ওই দিকের ব্যাকইয়ার্ডটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে পর্চটাকেও একটু ভালো করে ক্লিন করে নিই। এখানেও যে টবগুলো ছিল এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে, কারণ যখন স্নোস্টর্ম হয় তখন বরফ পুরো ভেতর অবধি চলে যায়, মানে পর্চের ভেতর অবধি। তো তখন এগুলোর ওপরে বরফ পড়ে আরও নোংরা হয়ে যায়, মাটি থাকে যেহেতু এর মধ্যে। তো সেই জন্যই ভাবলাম এখানটা ভালো করে পরিষ্কার করে দিই। আর এগুলো সরানো থাকলে, এখানটা যদি ক্লিয়ার থাকে জায়গাটা, তাহলে কিন্তু বরফ পড়লেও ওটাকে পরিষ্কার করতে সুবিধা হয়, তা না হলে বরফ পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। আর এগুলোকেও এখন থেকে রেডি করে রাখছি, আবার পরের বছরের জন্য। মাটিটা ফেলবো না, ওই যেমন ব্যাকইয়ার্ডে যেই বেডটা আছে ওখানে ঢেলে দিয়ে চলে আসব। চলুন, এগুলোও পরিষ্কার হয়ে গেছে, টবগুলোও সব ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এইখানটা যেহেতু একটু মাটির কাজ করেছি, তাই এদিক ওদিক একটু মাটিও পড়েছে, সেটাকেও ভালো করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সব জায়গা মতো রেখে দেবো। আর যেই নোংরাগুলো ফেললাম সেগুলোকে পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। ব্লোয়ার দিয়ে পর্চটাকেও একটু ভালো করে ক্লিন করে দিচ্ছিলাম, শুকনো পাতা টাতা পড়েছিল। আর এই যে চেয়ার টেবিলগুলো আছে এগুলোকেও সরিয়ে দেব, কারণ যখন স্নোস্টর্ম হয় এগুলোও উড়ে চলে যায়। খুব ঝড় হলে কিন্তু এসব ফার্নিচারগুলোও উড়ে চলে যায়, মানে এই যে প্যাটিও যে ফার্নিচারগুলো রাখা থাকে। আর এখানে যে ডোরম্যাটগুলো ছিল এগুলোকেও সরিয়ে দেবো, কারণ শীতকালে এদিক দিয়ে খুব একটা আসা যাওয়া হয় না। গুবলু সাধারণত আমি গ্যারাজ খুলে দিই, গ্যারাজ দিয়েই চলে আসে, তা নাহলে এদিক দিয়ে খুব নোংরা ঢোকে, স্নো জমে থাকে, তো স্নোটা ভালো করে পরিষ্কার করা হয় না। আর আমার মনে আছে পরপর 2 বছর আমি যে ডোরম্যাটগুলো পাতা থাকে সেগুলোকে আর তুলতাম না, ওখানেই পাতা থাকতো। ফলে দেখতাম উইন্টারের পর পুরো নষ্ট হয়ে গেছে, কারণ বরফ জমে থাকতো, অল টাইম জলে ভিজে থাকতো, তাই এগুলো পুরো নষ্ট হয়ে যেত। তারপর থেকে আমি করি কি, সব তুলে দিই, পরিষ্কার করে দিই, তাতে পর্চটা স্নো হবার পর পরিষ্কার করতেও সুবিধা হয়। আর এরকম এগুলো খারাপও হয়ে যায় না ডোরম্যাটগুলো। তো চলুন, এবার সব জায়গা মতো রেখে দিই। যেটা ডেকোরেটিভ যে ডোরম্যাটটা ছিল সেটা আমি কেচে আবার রেখে দেবো পরের বছরের জন্য। আর এখানে দেখুন যেই টবগুলো ইউজ করেছিলাম সেগুলোকেও গুছিয়ে আমাদের গ্যারাজে এরকম একটা র্যাক আছে, সেখানে সব রেখে দিচ্ছি। শীতকাল যখন আসে তখন শীতকালের প্রয়োজনীয় জিনিসগুলো সামনের দিকে রাখি, বা যেগুলো ইউজ হয় সেগুলোকে বের করে রাখি। আর যেগুলো ইউজ হবে না, মানে সামারের জিনিস, সেগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে রেখে দিই, কারণ ওগুলো তো আর উইন্টারে ইউজ হবে না। সব থেকে দরকার হয় যেটা হচ্ছে ব্লোয়ার, যেটা দিয়ে আমরা স্নো ক্লিন করি। ব্লোয়ারটা এবার লাগবে, তাই ব্লোয়ারটাকে সামনের দিকে রেখে দিয়েছি। আর যেটা ঘাস কাটার মেশিন, যেটা দিয়ে মোয়িং করা হয়, মানে মোয়ার বলা হয়, সেটাকে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ উইন্টারে তো এটার আর দরকার নেই। তার জন্য সব এইভাবেই আমাদের ম্যানেজ করে রাখতে হয়। যেহেতু ছোট গ্যারাজ, তাই এত জিনিস থাকে, তাই গুছিয়ে ঠিকঠাক না রাখলে যেগুলো প্রয়োজন সেগুলোকে সামনের দিকে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ঢুকিয়ে না রাখলে খুব অসুবিধা হয়ে যায়।
এই টেবিলটাও এখন ইউজ হবে না, তাই এটাকে ভালো করে ধুয়ে ফোল্ড করে ভেতরে রেখে দেবো। আর যদি মনে হয় এর উপরে কোনো গাছও রাখতে পারি মানে ভেতরে, তাহলেও সেটাও করব। আর পরের বছর আবার যখন স্প্রিং আসবে তখন আবার এটাকে বের করব। চলুন, এই দিকের পটসটাও মোটামুটি ভালো মতো ক্লিন হয়ে গেছে। আমার এই দুটো কাজই পেন্ডিং ছিল উইন্টারের আগে, সেগুলো সব কমপ্লিট করে নিলাম। আর এখন দেখুন পটসটা কত পরিষ্কার লাগছে। এই দুটো টব শুধু ক্লিন করিনি, কারণ এইখানে যেই দুটো গাছ লাগানো আছে এই দুটো পেরিনিয়াল, পরের বছর এগুলোর থেকে আবার নতুন করে গাছ বেরোবে। তার জন্য এর ওপর স্নো পড়াটা খুব দরকার। স্নো না পড়লে ওইটার জার্মিনেশন হবে না, মানে জলটা ভেতর দিকে না গেলে, ভিজে না থাকলে জার্মিনেট হবে না। তো যাই হোক, এখানে দেখুন পটসটা পুরো পরিষ্কার করে দিয়েছি। চলুন, যা যা বাগানের কাজ ছিল করতে করতে প্রায় 1টা বাজতে যায়। ভাগ্যিস সব কিচেনের কাজ করে এসেছিলাম। চলুন এবার ভাতটা বসিয়ে দিই। সব তো রেডি করে গেছিলাম, এখানে একটুখানি সেদ্ধ হতে দেবো। তবে প্রেশার কুকারে দেবো না, এরকম একটা ডেকচির মধ্যেই দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলে দেখেছি খুব বেশি সেদ্ধ হয়ে যায় আর ওটা বেশি হড়হড় করে, তাই এইভাবে যদি ডেকচিতে দিই তাহলে সেটা খেতে বেশ ভালো লাগে। শীতকালে রোদের দিকে পিঠ করে বসে এরকম খুদ চালের ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। কতদিন খাইনি জানেন খুদ চালের ভাত, আমার ভীষণ প্রিয়। এরকম শীতকালে গরম গরম খুদ চালের ভাত, তার সাথে ঝাল ঝাল আলু সেদ্ধ বা এরকম যে কোনো সেদ্ধ ভাতই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলুন ভাতটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভাবলাম সেই সময়টা একটু কাজে লাগিয়ে নিই। এখানে আমার গাছগুলোতে প্রচণ্ড পোকা হচ্ছে। আপনাদের বললাম, আগের ব্লগেই দেখিয়েছি যে আমি একটা নিম অয়েল আনিয়েছি, সেটাকে এইভাবে জলের সাথে ডাইলিউট করে নিলাম, করে চলুন এবার স্প্রে করে দিই। আর তার আগে দেখাই যে কি পরিমাণ পোকা হচ্ছে। কেন এত পোকা হচ্ছে জানি না, এর আগেও তো ঘরে থাকতো, এত তো পোকা হতো না। এইখানে দেখুন গাছগুলোতে পুরো সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকাতে ভর্তি হয়ে গেছে। তারপরে ফুলের কুড়িগুলো তো দেখুন একদম পুরো একদম পোকাতে ঝেঁকে ধরেছে, একদম একটা কুড়িও বাদ যায়নি, প্রত্যেকটা কুড়িতে এরকম পোকা হয়ে গেছে। সেগুলোর জন্যই আমি তাড়াতাড়ি নিম অয়েলটা আনিয়েছি। চলুন এবার ভালোভাবে স্প্রে করে দিই। প্রত্যেকটা কুড়িতে ভালো করে স্প্রে করতে হবে, প্লাস পাতার পেছনগুলোতেও ভালো করে স্প্রে করতে হবে। অনেক সময় কি হয়, পাতার ওপর দিকে দিয়ে দিই কিন্তু পাতার নিচের দিকেও যে অনেক পোকা থাকে সেটা খেয়াল পড়ে না। তো ভালো করে পুরো গাছটাকেই আমাকে স্প্রে করতে হবে এখানে। স্প্রে করতে গিয়ে ফ্লোরের ওপর প্রচুর নিম অয়েল পড়েছে আর এটা পুরো চ্যাটচ্যাট করবে, পায়ে পায়ে এদিক ওদিক চলে যাবে, তাই ভাবলাম সাথে সাথে এই জায়গাটাকে ক্লিন করে নিই। তাই একটা মপ এনে এইভাবে এখানটায় ক্লিন করে নিলাম। আর ওই যে একটা কাজ করতে যাই চোখে আরও কিছু কাজ পড়ে যায়। যেমন এখানটা ক্লিন করতে গিয়ে দেখছি এখানে যে চ্যানেলটা আছে এই জায়গাটা কি নোংরা হয়েছে, মানে এতদিন খেয়ালই করিনি আমি। আজকে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ চোখে পড়েছে। আর যখনই নোংরা কখনো চোখে পড়ে তখন আর তৎক্ষণাৎ আমি থাকতে পারি না, সাথে সাথে ওই জায়গাটা পরিষ্কার করে নিই। এই জায়গাটা যেহেতু গাছগুলো রাখা থাকে সেখান থেকে পোকা মরে পড়েছে, গাছের পাতা প্রচুর পড়েছে, মানে শুকনো পাতা, তাছাড়া ধুলো তো আছেই। একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। চলুন এইসব করতে করতে দেখছি আমার ভাতও রেডি হয়ে গেছে। আরও কিছু কাজ ছিল সেগুলোও সাথে সাথে করে নিলাম, স্নানও করে চলে এসেছি। তারপরেই দেখছি এখানে ভাত হয়ে গেছে। আর এখন গরম গরম দেখুন সেদ্ধ ভাত, মানে গোবিন্দভোগ চালের ভাত, সাথে অনেক সবজি। আর এখানে নিয়ে নিলাম আলু সেদ্ধ, সাথে একটা ডিম আর অল্প একটু ঘি তো মাস্ট, ঘিটা না নিলে গোবিন্দভোগের এই সেদ্ধ ভাতটা খেতে ভালোই লাগবে না। তো চলুন আজকে এই হলো আমাদের লাঞ্চ। খুব সিম্পল লাঞ্চ হলেও খুব তৃপ্তি করে খেয়েছি। আজ হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার দুপুরের খাওয়া দাওয়া করিনি, জাস্ট আমরা একটুখানি টিফিন কিছু খেয়েই বেরিয়ে পড়েছি। চা আর একটুখানি সাথে কিছু নিয়ে নিয়েছিলাম, সেগুলো খেয়েই বেরিয়ে পড়েছি। ভাবলাম লাঞ্চটা আজকে বাইরেই করব। যেহেতু অনেক লেটে উঠেছি, লেটে চা খেয়েছি, খুব একটা সেরকম খাবার ইচ্ছে নেই, তাই ট্যাকো বেল চলে এসেছি। ট্যাকো বেলে একটা করে চালুপা খেয়েই আমরা চলে যাব শপিংয়ে। আজকে অ্যাকচুয়ালি শপিং করতে বেরিয়েছি, আমাদের ইন্ডিয়াতে যাব, তার জন্য যা যা গিফট লাগবে সেগুলোও দেখব, প্লাস থ্যাঙ্কস গিভিং আসছে, মানে ব্ল্যাক ফ্রাইডে, তার জন্য কি আরও ডিল এসছে সেগুলোও দেখব। আর আগে যেই জুতোটা আমি কিনেছিলাম সেই জুতোটাকেও রিটার্ন করে দিয়েছি, তার বদলে আমার জুতো কেনারও ইচ্ছে আছে, কারণ দেশে যাব তো ওখানে গিয়েও পামসু টাইপের কিছু লাগবে, মানে সবসময় তো স্নিকার পরে ঘোরা যায় না, তো সেই জন্য ওখানের জন্য কিছু একটা কিনে নিয়ে যাব যাতে ওখানে ভালো মতো ইউজ করতে পারি। আর এই দেখুন এখানে গোলক লাঞ্চ নিয়ে চলে এসেছে, 2 ধরনের পটেটো ফ্রাই আছে, একটা তো দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই, আর এই
এটাকেও কি বলে আমি জানি না, তবে এরকম কিউব কিউব করে কেটে দিয়েছে, আলু ফ্রাই করে দিয়েছে, তার মধ্যে একটুখানি রাঞ্চ টাইপের দেওয়া আছে, বেশ ভালো লাগছে খেতে। আর এখানে নিয়ে নিয়েছি যে চালু পাটা, এটা আমরা ভেজই নিই, মানে এর মধ্যে ব্ল্যাক যে বিনস হয় সেটা থাকে, খেতে ভীষণ ভালো লাগে, আর একটা খেলেই মোটামুটি পেটটা ভালো মতো ভরে যায়। তাই এটাই একটা করে দুজনে নিয়ে নিলাম, আর সাথে একটু চুটুর পুটুরের জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাই। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি মেসিজের ডিল দেখছি যে থ্যাঙ্কসগিভিং আসছে না, ব্ল্যাক ফ্রাইডে, তো তার জন্য পারফিউমের অনেক ডিল আছে, তো সেগুলোই দেখছি। তার আগে জুতো কিনতে গেছিলাম, আমি যে জুতোটা কিনেছিলাম না পুজোর সময়, ওই জুতোটা আমার পায়ে ভীষণ ছোট হচ্ছে, মানে প্রথমে একটু চলার পর মনে হয়েছিল 6টা ঠিক হবে, কিন্তু পরে যখন অনেকক্ষণ পরে আছি পুরো যেন মনে হচ্ছে পাটাকে কেটে নিচ্ছে, এত ব্যথা করছে। তো ওইটা আমি পরিনি, ফাইনালি ওটা আমি রিটার্ন করে দিয়েছিলাম, তার বদলে দুটো শুজ আমি আরও কিনলাম, মানে ওই দামে, ওইটার দাম ভালোই ছিল, তো ওই দামে আমার আরও দুটো শুজ হয়ে গেল। তো সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলুন পারফিউমগুলো দেখি কীরকম পারফিউমের ডিল আছে। একটা পারফিউম কিনবো, কারণ আমার যতগুলো পারফিউম ছিল সব শেষ, এখন আমি পুরো বডি মিস্ট লাগিয়ে ঘুরছি, ভালো বডি মিস্ট আছে সেগুলো। তো এখানে এখন পারফিউম দেখতে এসেছি কীরকম আছে, দেখুন এই পারফিউমটা খুব ভালো, এস্টি লডারের। এটা আমি ছোট্ট এরকম স্যাম্পল একটা প্যাক ছিল, ওইটা ইউজ করছিলাম, তো ওইটার গন্ধটা এত সুন্দর না, মানে একটা জুঁই ফুলের মতো গন্ধ, মানে যেখানেই যেতাম সবাই বলতো একটা কীরকম ফুলের মতো গন্ধ ছাড়ছে চারিদিকে, তো খুব ভালো, আমার ভালো লাগতো পারফিউমটা। তো খুব বড় কিনবো না, এখানে বড় আছে, এই যে এইটা বড় আছে, বাট এত বড় কিনবো না, অনেক বছর চলে আমি বড় কিনলে, এরকম ছোট কিনবো, তাহলে একটা কি দুটো এরকম কেনা যেতে পারে একসাথে, সবসময় তো একই রকম মাখতে ইচ্ছা করে না। তো দেখি, চলুন দেখি কীরকম পারফিউম পাওয়া যাচ্ছে। এরকম সেটও অনেক পাওয়া যায়, আলাদাও আপনি কিনতে পারেন, তবে সেটে কিনলে এগুলো বেশ ভ্যালু প্যাক থাকে, মানে কম দামের মধ্যেই পাওয়া যায়। আর এখানে দেখুন একটা ট্রাভেল প্যাক আছে আর একটা ভ্যালু প্যাক আছে, মানে একটা বড় আর একটা ছোটোটা নিয়ে ট্রাভেল করতে সুবিধা হয়, সবসময় বড়টা নিয়ে ঘোরাফেরা যায় না। আর এখানে আর একটা দেখুন, এর সাথে একটা লিপস্টিক আছে প্লাস মাস্কারা আছে। তো এই প্যাকেটগুলোরও দাম যে খুব বেশি, মানে বেশি তো আছেই, কিন্তু একটা পারফিউম বা একটা আলাদা করে লিপস্টিক কিনলে যা পড়বে সবগুলো মিলিয়ে কিনলে তার থেকে অনেকটা কম পড়ে, তো এগুলো কিনলে বেশ সুবিধা হয়। ল্যান্ডকমের এগুলোও ভালো, তবে ওই আর কি, যে লিপস্টিক থাকে বা যে পারফিউমটা থাকে সবসময় সেটার গন্ধটাও পছন্দ হয় না, লিপস্টিকের কালারটাও পছন্দ হয় না, তাই আমি আলাদা আলাদা করে কেনারই চেষ্টা করি। এই পারফিউমটা আমার ছিল ল্যান্ডকম, এটাও গন্ধটা খুব সুন্দর, এটাই শেষ হয়ে গেছে, তো দেখছি এইটা কিনবো না অন্য কিছু কিনবো। এবারে পুরো স্টোর ঘুরে ঘুরে আমি পারফিউম টেস্ট করে বেড়াবো, যেটা ভালো লাগবে সেটাই কিনবো। এখানে এটা ছিল আমার ল্যান্ডকমের, এটারই গন্ধটা দেখছি যে সেমই কিনা, হ্যাঁ একদম সেম, তবে ওই আর কি এতদিন ধরে ইউজ করছি তো তাই আর এখন এত বড়টা আর কিনতে ইচ্ছা করছে না, একটুখানি অন্য মানে কিনতে ইচ্ছা হচ্ছে, অন্য কিছু ট্রাই করতে ইচ্ছা হচ্ছে। তবে আমি তাও দেখছি ল্যান্ডকমের পারফিউমগুলো খারাপ হয় না, ভালোই হয়, কোনটার কীরকম গন্ধ, মানে একই সেম গন্ধ লাগছে। এতদিন এত বছর ধরে ওই বড় একটা কিনেছিলাম, পুরো 3 বছর আমার শেষ হয়নি। এখানে এস্টি লডারের একটা ট্রাই করলাম, এই যে এটার গন্ধটাও ভালো, এটা আর একটা, এটা খুব মাইল্ড। চলুন, গোলক গেছে আরমানির দেখতে, কোথায় গেল এটা আরমানির। এই সময় মাইকেল কর্সের ব্যাগ, তারপরে গুচি, এইসবের খুব ভালো ভালো অফার থাকে এই থ্যাঙ্কসগিভিংয়ের সময়। ওই যে বলেছিলাম ব্যাগের আমার নেশা নেই, জুতোটা আমার নেহাতি দরকার, তাও এখন একটু কিনি, কারণ এটা ওটা ড্রেসের সাথে পরতে ভালো লাগে, তো সেই জন্য জুতো কিনলাম দুটো, ওই দামে যখন হয়ে গেল। তো ব্যাগ দেখবো, পরে এসে দেখবো যদি পাওয়া যায়। একটা ব্যাকপ্যাক দরকার আমার, মাইকেল কর্সের ব্যাকপ্যাকটা সুবিধে হয় অন্য কোথাও গেলে, মানে এখানে কোথাও ঘুরলে ব্যাকপ্যাক নিয়ে ঘুরলে আমার বেশি সুবিধে হয়। আরমানিরটা কোনখানে খুঁজে পাচ্ছি, ইয়ারের এসছি দেখতে,
ডিওরও বেশ ভালো লাগে। এত পারফিউম করে শুকে নিয়েছি, এবার মনে হচ্ছে একটু কফি বিনস লাগবে। ফাইনালি পুরো মেসিজের পারফিউম যেখানে যেখানে আছে সব খুঁজে এসেছি এখানে ভ্যালেন্টিনো। এটা আমার খুব পছন্দ হয়েছে, এত মিষ্টি একটা গন্ধ না, এই রকমই আমি ফ্রেগরেন্স খুঁজছিলাম। তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিলাম। আর সেই জন্যই গোলককে ডাকলাম যে তুমিও একবার দেখো। আর এইখানে আরও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক কিছুই, যে কি কি ডিল আছে না আছে। তো সব কিছু এবারে আর আমি অন্য কিছু কিনবো না, আমার পারফিউমটাই নেবার ইচ্ছে ছিল, কারণ এই সময়ই আমরা এগুলো কিনে থাকি। আর এইটা তো আগের বছর আমি কিনেছি, এস্টি লডারের 2টো আমার সিরাম কেনা আছে। তো এই বছর একটা শেষ হয়েছে, আর একটা আশা করি আর একটা বছর চলে যাবে, আবার নেক্সট ইয়ারে তখন কিনবো। এই ডিলের সময় আমি এগুলো সব কিনি, সারা বছর কিন্তু আর এসব কেনা হয় না। অনেক নতুন নতুন ডিল এসছে, এমনকি মেকআপেরও খুব ভালো ভালো জিনিস এসছে, তবে সেগুলো আর এবছর কেনার নেই। আর আপনাদেরও ঘুরে ঘুরে দেখালাম টুকটাক, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চলুন ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।